শুধুমাত্র আপনাদের মনের তরে। আপনারা সকলেই জানেন যে ইতিমধ্যে রীতিমতন যিনি উপস্থিত হয়ে গিয়েছেন বৈদিক অ্যাস্ট্রোলজার অরূপ শাস্ত্রী মহাশয়, যাকে জয়গুরু হিসেবে আমরা অভিভূত করে থাকি। বলিষ্ঠ ব্যক্তিত্ব এবং তার বিশিষ্টতা কিন্তু কথা বলে। তিনি যেভাবে তার প্রেডিকশন গুলো দিয়ে থাকেন আমাদের জন্য, সেগুলো কিন্তু সর্বোপরি ভাবে একটা অন্যরকম ভাবে প্রভাবশালী জায়গা তৈরি করে সকলের জন্যই। আমরা প্রত্যেকেই চাই বা প্রত্যেকেই জানি যে ভালো থাকতে হবে, কিন্তু দিনের শেষে গিয়ে ডিফিকাল্টিস, হার্ডলস বা নানান ধরনের সমস্যাগুলো আমাদের জীবনকে কিন্তু একেবারে তছনছ করে দেয়। তখন আমরা কি করব, কোথায় যাব, এই বিষয়গুলো নিয়ে যখন আমাদের জানতে হয়, যখন বোধগম্য করতে হয়, তখন অবশ্যই কিন্তু আমাদের এই পছন্দের অনুষ্ঠানকে কিন্তু বাছাই করে নিতেও হয়। তো সেই সূত্র ধরে অবশ্যই গীতাবাণীর থেকে বলছে, যদি কোনো ভুল করি তাহলে আমাকে ক্ষমা করো, যদি কখনো হারিয়ে যাই তাহলে আমায় রাস্তা দেখিও, আর যদি হেরে যাই তাহলে মনের জোর দিও। অবশ্যই তাই আমরা বলতে পারি যে রাখে হরি মারে কে। সর্বত্র ভাবে কিন্তু ভালো থাকতে গেলে, সুন্দরভাবে জীবনকে তৈরি করতে গেলে অবশ্যই আমাদের জীবনে কোলাবোরেশন দরকার, কমিউনিকেশন দরকার, কোঅপারেশন দরকার বা ক্রিয়েশন দরকার। এভাবেই কিন্তু আপনাদের কমিউনিটিতে, আপনাদের সোসাইটিতে আমরা কিন্তু পৌঁছে গিয়েছি। তার প্রতিচ্ছবি নিয়ে কিন্তু আমরা বারবার নিদারুণ আমেজপূর্ণ জার্নি তৈরি করি, শুধুমাত্র আপনাদেরকে ভালো রাখার জন্য, আপনাদের সুবিধার্থে, আপনাদের স্বার্থে। ঠিক যারা যারা অনুষ্ঠান দেখছেন আমাদের, তাদেরকে বিশেষ করে বলার চেষ্টা করব, আপনারা প্রত্যেকেই কিন্তু অনুষ্ঠান নিরিখে নানান রকম প্রশ্ন রাখেন। সেই প্রশ্নগুলো চিঠির আকারে আপনারা হাতে লিখে আমাদের কাছে পাঠান, বা আপনারা কিন্তু মেল আইডিতেও সেই চিঠিগুলো আপনারা পাঠিয়ে থাকেন। তাদের সমস্ত চিঠিগুলো, আপনাদের যে প্রত্যেকটি চিঠি আমরা সিরিয়াল ওয়াইজ আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করি। সঠিক মানের উত্তর কিন্তু আপনারা খুঁজে নেন আমাদের অনুষ্ঠানের মাধ্যম দিয়ে। এবং যিনি আমাদের সঙ্গে রয়েছেন তিনি কিন্তু বাস্তুশাস্ত্রবিদ, শঙ্কতত্ত্ববিদ এবং অবশ্যই কিন্তু জ্যোতিষবিদ বটে। তার মতন একজন দক্ষ ইঞ্জিনিয়ার থাকা সত্ত্বেও তিনি যেভাবে নিজেকে নিদারুণ ভাবে একটা অন্যরকম ভাবে তার প্রতিচ্ছবি নিয়ে এসেছেন তার কাজে, তার অ্যাস্ট্রোলজি বিষয়গুলোর প্রতি, সেগুলো কিন্তু একটা অন্যরকম ভাবে একটা আকার নিতে শুরু করে আমাদের জীবনে। তাহলে চলুন ফোনের অনুষ্ঠান, লাইভ অনুষ্ঠান, সরাসরি কথা বলার জন্য সেই সূত্র ধরে কিন্তু আমাদের এগিয়ে চলা। আমরাই চাই যে আপনারা আপনাদের মতন করে জীবনকে সুন্দর করে সাজিয়ে ফেলুন, এবং যার হাত ধরে আপনারা এগোবেন তিনি হলেন অরূপ শাস্ত্রী মহাশয়। তাকে জানাই অনেক অনেক অভিনন্দন আমাদের সঙ্গে থাকবার জন্য। নমস্কার। 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 জয় গুরু, জয় গুরু। দাদা, প্রত্যেক সময় কিন্তু আমরা প্রচুর রকমের চিঠি নিয়ে আসি, যে চিঠির উত্তর পেতে সকলেই কিন্তু এক পায়ে রাজি, কারণ আপনি যেভাবে সলিউশন গুলো নিয়ে আসেন, সেই সলিউশন বোধহয় শুধুমাত্র আমরা পাই আপনার থেকে, এবং আপনার অনুষ্ঠানে কিন্তু এরকম ভাবে আমরা অনুষ্ঠানকে সাজাই। তাহলে সেই সূত্র ধরে আপনার যেটা এই ব্যাপারে আমার ভালো লাগছে, যেটা মেন কর্তা, আমি বারবার বলি যে কর্তা আমরা নয়, কর্তা হলো ঈশ্বর। আমাদের যা কিছু আমরা বলি সবই হচ্ছে গুরু কৃপায়। এখন আমরা কর্তা নয়। আমি বারবার যেটা বলি যে জ্যোতিষ শেখার মেন উদ্দেশ্য হচ্ছে যে আমি কর্তা না, এটা দেখা। তা এই কর্তৃত্ব ইমান যাওয়াই হচ্ছে মানুষের জীবনের উদ্দেশ্য। সুতরাং অবশ্যই তাই আমরা চাই প্রত্যেকের জন্য কিছু করতে, তার জন্য তো আমাদের অনুষ্ঠান নিয়ে চলে আসা। আমাদের প্রত্যেকটি সময় সমস্যাযুক্ত হয়ে থাকতে হয়, কিন্তু সেখান থেকে সমাধানের সূত্র নিয়ে আসেন অরূপ শাস্ত্রী মহাশয়। ঠিক দেখে নেওয়া আমাদের সঙ্গে প্রথম বন্ধু চলে এসেছেন কলার টিউনে, আমরা দেখবো কে রয়েছে। ভালো, নমস্কার। হ্যাঁ বলুন, আপনি কে বলছেন? আচ্ছা, আরেকবার নামটা বলবেন। নামটা আরেকবার বলুন। আচ্ছা, আপনি বলছেন কোথা থেকে? আপনি কোথা থেকে বলছেন, কোথা থেকে দেখছেন আমাদের অনুষ্ঠান? আমি দেখছি রাজস্থান থেকে। ও আচ্ছা, এত দূর থেকে দেখছেন। আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, আপনি বলুন আপনার ডেট অফ বার্থ বলবেন। আমি আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রণাম প্রণাম প্রণাম। আমার প্রণাম নেবেন অনেক। 1991 26শে অগস্ট। ঠিক আছে, এবারে বলুন টাইমটা বলবেন। টাইমটা বলুন, সময়টা বলবেন। ও এক্সাক্ট টাইম আপনি জানেন না? ভোরবেলা 5টা থেকে 5:30টার মধ্যে। কিন্তু সঠিক টাইমটা আপনার জানা নেই, তাই তো? আচ্ছা, সেক্ষেত্রে আমার মনে বলে একটু হোরারি করে দেওয়াই ভালো, ঠিক আছে? কেন যদি লগ্ন পাল্টায়, আমি একটু হোরারি করে দিচ্ছি। আপনার হোরারি তো একই আপনি প্রেডিকশন পাবেন। যাদের অরিজিনাল জন্ম সময় যাদের না থাকে তাদের জন্য হোরারিটা আমি বলি বেস্ট। আমি আচ্ছা আচ্ছা, কোনো চিন্তা করবেন না। আমি এক্ষুনি একটু হোরারি করে দিচ্ছি আপনারটা, ঠিক আছে? যে মুহূর্তে আপনি কলটা করেছেন সেই মুহূর্তে স্টার পজিশন ধরে আমি একটু বিচার করে দিচ্ছি। অবশ্যই তাই। এই বিচার শক্তির জন্যই আমরা অপেক্ষায় থাকি। কারণ এরকম একজন মহান ব্যক্তিত্ব যখন আমাদের মধ্যে থাকেন, তখন বোধহয় যে কোনো রকম সলিউশন আমরা পেতে পারি। আপনার মেন সমস্যা কিন্তু আমি দেখতে পাচ্ছি চন্দ্রটা।
চন্দ্র আপনার দুবার ব্যাড হাউসে আছে, যেটাকে আমরা বলি দুস্থান। চন্দ্র আপনার লগ্ন থেকে শত্রু ঘরে এবং রবি থেকে ব্যয় স্থানে আছে। এই দুবার যদি কোনো গ্রহ যদি দুস্থানে চলে যায়, সেটা আমরা বলি যে খুবই খারাপ বলে আমরা ধরি গ্রহটাকে। এবং চন্দ্রটা কিন্তু আপনার জন্মকালীন প্লাস দগ্ধও আছে। এর জন্য আমি বলবো আগে চন্দ্রটা আপনার সমস্যা, কারণ আপনার কি হবে, একটু রক্তের সমস্যা আসবে, ঠিক আছে, প্রেশার সুগার এগুলো একটু তাড়াতাড়ি কিন্তু আসবে। এবং আমরা একটুখানি ধরুন আপনার আত্মকারক গ্রহটা কি একটু আমি একটু দেখে নিই এখানে। চন্দ্র, এই যে সমস্যা যেটা বললাম না, এই বলে গ্রহ একদম কথা বলে, তো চন্দ্র আপনারা আবার পড়েছে আত্মকারক গ্রহ, সবচেয়ে হাইয়েস্ট ডিগ্রিতে আছে বসে। এই চন্দ্র আত্মকারক হওয়ার জন্য আপনার কিন্তু চন্দ্র এতটাই খারাপ আছে, এটা কিন্তু আপনার আয়ুর জন্য, মানে আয়ুটা কমিয়ে দেবে, যা নর্মাল আয়ু তার চেয়ে কমিয়ে দেবে। এই জন্য এগুলো চন্দ্রের একটা প্রতিকার আপনি অবশ্যই করান। শুক্র খুব স্ট্রং দেখাচ্ছে আপনার, অন্যান্য গ্রহগুলো একটু সংক্ষেপে জাস্ট একটু বলে দিচ্ছি। মঙ্গলটা আপনার কিন্তু দগ্ধ আছে, এবং লগ্নপতি বুধও কিন্তু দুবার দুস্থানে আছে। চন্দ্রের সাথে সাথে লগ্নপতি বুধও দুবার দুস্থানে আছে, শারীরিক রোগ হওয়ার সম্ভাবনা বেশি। তা এটার জন্য আপনি একটু কিন্তু খুবই, মানে আপনাকে একটু ওয়াকিবহাল একটু থাকতে হবে। আর একটু অন্যান্য চার্টে একটু নবাংশ গুলো একটু দেখছি। বৃহস্পতি বুধটা কিন্তু সেকেন্ড চার্টে একবার কিন্তু ষষ্ঠ ঘরে আছে, লগ্নপতি বুধ। এবং বুধ সেকেন্ড চার্টে দুবার আপনার আমরা যেটাকে বলে বডি, আপনার বডিকে ইন্ডিকেট করছে, সেটা কিন্তু একবার খারাপ ঘরে আছে, মানে দুটো বডি কিন্তু খারাপ ঘরে পুরোপুরি চলে গেল। আচ্ছা, নেক্সট চার্টে আমি দেখতে পাচ্ছি বুধটা ঠিক আছে, মোটামুটি শুক্রটাও ঠিক আছে। তো আমি বলবো আপনি এই দুটোর আগে একটু প্রতিকার করুন, ঠিক আছে। একটু হার্টের একটু সমস্যা আসার যে যোগ আছে আপনার ইন ফিউচার, চোখের একটু সমস্যা আসারও যোগ আছে, কারণ রবিটা খুব একটা চার্টে পুরো লো আছে এবং স্ট্রং শত্রুগ্রহ শনিযুক্ত আছে। তা এটা আপনাকে কিছুটা শত্রু দমনে হেল্প করবে যে ঘরে যোগটা হয়েছে, কিন্তু হার্টের দিক থেকে এবং চোখের কিছু সমস্যা আপনার আসতে পারে, ঠিক আছে। তো এই যে গ্রহগুলো বললাম এগুলো একটু প্রতিকার করিয়ে নিন, তাহলে আমি মনে করি আপনার সবকিছু ঠিকঠাক থাকবে। আর একটু পারলে একটু যদি পারে না, একটু অনলাইনে একটু দেখে নিন। সে আমাকে যে দেখাতে হবে তার কোনো মানে নেই, একটু অন্য কোনো জ্যোতিষীকে, যে কোনো একটু ভালো জ্যোতিষীকে প্রত্যেকেরই একটু দরকার দেখে নিন। রেকটিফিকেশন। হ্যাঁ, রেকটিফিকেশন, ঠিক আছে। দেওয়াটা দরকার। এক নজরে যেমন আপনি জানতে পারলেন প্রত্যেকটি বিষয়গুলো, ঠিক সেরকম ভাবে আমাদের অনুষ্ঠানের মাধ্যম দিয়ে অবশ্যই আমরা চাইবো যে আপনারা ভালো থাকুন, এবং যারা ফোনে অনুষ্ঠানে যোগদান করতে চাইছেন তারা কিন্তু চলে আসুন। নানান ধরনের প্রশ্ন আমাদের কাছেও রয়েছে। আমরা প্রথম প্রশ্নে চলে যাব, যিনি লিখেছেন চিঠি, অসীম দত্ত, হাওড়া থেকে। জয় গুরু। গুরুজি, আমি শুনেছি যে গ্রহের মহাদশা চলছে, সেই মহাদশা অনুযায়ী ব্যবসা করলে ব্যবসা ভালো হয়। তাহলে ভালো ব্যবসার জন্য কি মহাদশা পরিবর্তনের সাথে সাথে বারবার ব্যবসা পরিবর্তন করতে হবে? এটা অনেকে বলে, ঠিক আছে। এটা সবকিছু ডিপেন্ড করে আমরা ব্যবসায় কতটা ইনভেস্টমেন্ট করছি তার উপর, ঠিক আছে। প্রচুর যদি ইনভেস্টমেন্ট হয়ে যায়, প্রচুর যদি হেডেক থাকে, বারবার তো ব্যবসা চেঞ্জ করা সম্ভব হয় না, ঠিক আছে। এখন যদি এমন কোনো মহাদশা শুরু হলো যেটা আগের ব্যবসাটা পুরোপুরি দেখা যাচ্ছে যে পারমিট করছে না, আগের ব্যবসাটা একদমই করলে ভালো চলবে না, তখনই একমাত্র আমরা অনুপায় বলি যে ব্যবসাটা অবশ্যই চেঞ্জ করতে হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে, যেমন একটু নন বেঙ্গলিরে আমরা একটু দেখেছি, ওরা একটু পণ্ডিতজিকে খুব একটু গুরুত্ব দেয়, ঠিক আছে, এবং খুবই সম্মান করে ওরা একটু দেখেছি যে একটু কিন্তু মানে একটু মহাদশা অনুযায়ী একটু ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যবসাটাকে একটু চেঞ্জ করে। সেটা বারবার বলি যে সেটা আর্থিক সামর্থ্যের উপরে আপনাদের সবকিছু একটু ডিপেন্ড করে। তো এর জন্য আপনি একটু জন্মকুণ্ডলীটা একটু ভালো করে দেখে নেবেন। বারবার যেটা বলি, সব চার্ট না দেখালে কিন্তু শুধু মেন চার্টটা যদি দেখান, ম্যাক্সিমাম 18 থেকে ওই 20% ম্যাক্সিমাম বিচার হয়, বাকি প্রায় 80% বিচার কিন্তু টোটালি ইনকমপ্লিট থাকে। পড়াশোনার যদি আমরা 10 বর্গ বিচার করি, 16 বর্গ বিচার করি, বিভিন্ন ষড়বর্গ, সপ্তবর্গ, বিভিন্ন যদি বিচার করি, তখন আমরা যদি গ্রহ স্ট্রেন্থ দেখি, এই চারটে চার্ট কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। এটা আবার আমি বলছি যে মেইন চার্ট, নবাংশ, ডেক্কান এবং D60 চার্টে পাওয়ার তো খুব মানে বেশি, মেইন চার্টের প্রায় সমান। আমি অন্তত একটু চড়াচড়া একটু ধরি, মানে একটু স্ট্রেন্থ একটু বেশি। যেটা D60 চার্টটা অনেকে দেখেই না, কিন্তু এই চার্টের এতটাই গুরুত্ব। এক একজনের বড় বড় 4-5টা রাজ্য এই ঘরে, মানে এই রাশিতেই থাকে। এবার অনেকে হয়তো বলবে যে এই লোকটা এত বড় কেন উঁচুতে গেল, তার যদি মেইন চার্ট বা অন্যান্য চার্ট দেখি, D60 চার্টটা বাদ দিয়ে যদি দেখি, তখন আমরা দেখবো যে এই তো এত বড় জায়গায় যেতেই পারে না। কিন্তু D60 চার্টটা যেই দেখবো, তখন বুঝতে পারবো যে এই লোকটা কেন এত বড় জায়গায় গেল। মানে 3-4টে বড় বড় রাজ্য এক একজনের D60 চার্টে থাকে, ওইটা ওমিট করলে কিন্তু অনেক কিছু আমরা জানতে পারবো না।
ঠিক অবশ্যই তাই। ভালো কিছু সংযোজনার মাধ্যম দিয়ে যদি আমাদের করবার প্রয়োজনীয়তা থাকে, সেখানে পরিবর্তন, বিবর্তন নাকি প্রত্যাবর্তন, সবকিছু থেকে কিন্তু আমাদেরকে বেঁচে থাকতে হবে, ভালো থাকতে হবে, সুস্থ জীবন পালন করতে হবে। আপনাদের জন্য বুকিং নাম্বারটি রয়েছে, সেটা সংগ্রহ করে নেবেন 033690289116। আরেকবার বলছি 033690289116। এছাড়া পাশাপাশি চেম্বার অ্যাড্রেস হচ্ছে ভাগ্যলোক 51/A, যতীন্দ্রমোহন এভিনিউ, শোভাবাজার, মেট্রো ক্রসিং, কলকাতা 5। এবং যারা আপনারা মনে করছেন জ্যোতিষবিদ্যা আয়ত্ত করতে চাইছেন, সেই বিদ্যায় শিক্ষিত হতে চাইছেন, তাদের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 7980928480। এছাড়া যারা মেল আইডি করবেন, অবশ্যই চিঠি লিখে বা যে কোনো সমস্যা নিয়ে যদি কোনো কথা থাকে, তাহলে অবশ্যই orupshastri.joyguru@gmail.com। প্রত্যেক বুধবার 7:25 কিন্তু আমরা আমাদের মতন করে একটা বিশেষ জায়গা সাজিয়ে নিয়ে আপনাদের জন্যই কিন্তু চলে আসি। এবং যেই চিঠিগুলো আমরা পেয়েছি তার মধ্যে থেকে পরের চিঠিতে আমরা চলে যাব। আরতি দত্ত সাঁইথিয়া থেকে লিখছেন, কোন গ্রহ বা কানেকশনের জন্য মানুষ দীর্ঘায়ু হয়? হ্যাঁ, দীর্ঘায়ু যেটা মেন, যেটা আগে তো দেখতে হবে দীর্ঘায়ুর জন্য লগ্নপতি মেন। দীর্ঘায়ু দেয় তো শনি, শনি এবং রাহু, এই দুটো। কিন্তু লগ্ন যদি খারাপ থাকে, শনি যদি ভালো থাকে, কোনো লাভ নেই। লগ্ন আমরা দেখি, যেটা বারবার আগে বলেছি, আগে একটা মানুষকে জীবনটাকে আমরা বাঁচাই, যে লাইফ রিস্ক আছে কিনা, বডি কতটা সিকিউর, এইটা আগে দেখি জন্মকুণ্ডলিতে। তা এক একটা চার্টে আমাদের অনেকগুলো বডি হয়, ঠিক আছে? সেই বডিগুলো কেমন আছে, কতটা, একটা এক্সপার্ট জ্যোতিষী আপনাকে বলে দেবে এটা কিন্তু 100% মৃত্যুর যোগ। অনেক জ্যোতিষী, যারা ভালো জ্যোতিষী, তারা বলে দেবে এটা 98% চান্স আছে পুরোপুরি ডেথের যোগ। কিন্তু রিস্ক নেওয়া যাবে না, ওটা প্রতিকার অবশ্যই করতে হবে, ঠিক আছে? 98% যখন রিস্ক আছে। সেক্ষেত্রে যেন কিছু প্রশ্নটা, হ্যাঁ, আমাদের এই যে বলছে যে কোন গ্রহ বা কানেকশনের জন্য মানুষ দীর্ঘায়ু হয়। দীর্ঘায়ু, তাহলে এই যে বললাম, প্রথম কথা হচ্ছে লগ্ন, বডিগুলো কেমন আছে। যত বডিগুলো স্ট্রং থাকবে, তুঙ্গে থাকবে, সকত্র থাকবে, তত আমাদের আয়ু তত আমাদের বাড়বে। এর সঙ্গে যদি শনি রাহু যদি ভালো থাকে, তাহলে খুবই ভালো। এবার লাস্ট হচ্ছে বৃহস্পতি যদি লগ্নে থাকে বা বডি, যেগুলো বডি পড়েছে তার সাথে যদি যুক্ত থাকে, যোগ কারক হয়, তখন কিন্তু খুব ভালো, আমাদের মানে আয়ুটা আরো বাড়ে। গুরু আমাদের জ্ঞান দিয়ে আমাদের অনেক দুষ্কর্ম থেকে আমাদের দূরে রাখে এবং আয়ুকে অনেক বাড়িয়ে দেয়। অবশ্যই তাই। প্রত্যেকটি মানুষের মধ্যে অ্যাচিভমেন্ট বা পাওয়ার বা স্ট্রেংথের প্রয়োজনীয়তা থাকে, সেগুলো যদি সব দিক থেকে ঠিক থাকে, তাহলে আপনি দেখবেন যে আপনি নির্ভয় এগিয়ে যেতে পারছেন। সেই জন্যই কিন্তু যিনি আপনাদেরকে পরিষেবা দিচ্ছেন বা পরিবর্তন নিয়ে আসছেন আপনার ভাগ্যের, তিনি হলেন অরূপ শাস্ত্রী মহাশয়। আমাদের সাথে পরে বন্ধু চলে এসেছেন ফোন লাইনে। কে বলছেন? নমস্কার। হ্যালো, আমার নাম পুজোর মন্ডল আচ্ছা বল। থেকে বলছি। নমস্কার গুরুজি। প্রণাম প্রণাম প্রণাম, আমার আপনার ডেট অফ বার্থটা বলবেন। আমার ডেট অফ বার্থ হচ্ছে 14/12/1996। টাইম, টাইমটা বলুন, টাইম সময়টা বলবেন। টাইমটা হচ্ছে বিকেলবেলা 6টা, 6:30। 6:30 ডট 6:30, তাই তো? হ্যাঁ, 6:30। ঠিক আছে। বার্থ প্লেস বলবেন, জন্মস্থান। জন্মস্থান। আমার বিয়েটা ঠিক কবে হবে? না, এখন জন্মস্থানটা কোথায়? বলুন। আগে জন্মস্থানটা বলুন। জন্মস্থান কলকাতাতে। আচ্ছা কলকাতা, ঠিক আছে। এবারে বলুন প্রশ্নটা কি বলছেন, বিবাহ কবে হবে? আচ্ছা, সেই একটু connection হ্যাঁ, হবে। একটু ধরুন লাইনটা একটু ধরুন, ঠিক আছে? আপনার কুম্ভ লগ্ন, ঠিক আছে? সিংহ রাশি। কুম্ভ লগ্ন, সিংহ রাশি। আপনার আমি যা দেখতে পাচ্ছি, একটু সব চার্ট গুলো, হ্যাঁ হ্যাঁ, একটু যে আমি দেখতে পাচ্ছি আপনার সপ্তমপতি মেন চার্টে, যেহেতু সপ্তমপতি শনি একটু দুবার পড়েছে, যেহেতু আপনার মধ্যে কর্কট সিংহের গুণ দুবার আছে। শনি বেশিবার যদি 7th হাউসের সঙ্গে কানেকশন হয়ে যায়, তাহলে কিন্তু লেট করায়। কারণ শনি হচ্ছে আমাদের একটা লেট কারক গ্রহ, খোড়া গ্রহ। যেখানেই যায় সেখানে কিন্তু সবকিছুতে মানে যে ঘরের সাথে যুক্ত থাকবে, সেই ঘরটাকে পুরোপুরি লেট করিয়ে দেয়। যেহেতু ম্যারেজেস মেন চার্টে দুবার কানেকশন আছে, একটু লেটের যোগ আছে, ঠিক আছে? কিন্তু আমাদের মেন হচ্ছে যে বিবাহটা ভালো আছে কিনা সেইটা, বা যোগ আছে কিনা সেইটা আমরা দেখি। শনি যাদের একটু বেশি বারবার সপ্তম ঘরের সাথে কানেকশন থাকে, আমরা বলি বিয়ে একটু লেটে করলেই ভালো, সেক্ষেত্রে বিয়ে কিন্তু ভালো হয়। মানে সেখানে কোনো খারাপ কিছু নেই। না 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 না, Late আমরা marriage হলেও সেটা ভালো হবে। লেট হোক, কিন্তু আমরা বলি যে বিয়ের ঘরটা ঠিক আছে কিনা দেখুন, ঠিক, ঠিক আছে? বিয়ের ঘর যদি খারাপ থাকে, সে আগে কোন পরে কোন সে সমস্যা আসবে। ঠিক ঠিক। এটা হচ্ছে ব্যাপার। এখন আপনার মেন আমি দেখছি রাহু মেন চার্টে কিন্তু খুব স্ট্রং হয়ে আছে। রাহু যে ঘরে আছে, সেক্ষেত্রে রাহুর দশাতে একটা বিয়ে। আপনার একটু কারেন্ট দশাটা আগে আমি দেখি কি দশা চলছে, সামনে কি দশা আসছে। আপনার এখন চলছে রবি, রবির মহাদশা। আর আপনার অন্তর্দশা চলছে হচ্ছে শুরু হয়েছে শনি। শনি জাস্ট আপনার শুরু হয়েছে শনির অন্তর্দশা। তো শনির অন্তর্দশায় নবাংশ চার্টে আমি দেখতে পাচ্ছি শনি তুঙ্গ আপনার ম্যারেজে হাউসে আছে। কিন্তু শনি যেহেতু
মেইন চার্টে একটু সমস্যা আছে, শনিটা কেতুযুক্ত হয়ে আছে এবং একবার একটু দুস্থানেও আছে, একটু খারাপ ঘরে আছে। তাই যদি শনির অন্তর্দশায় বিয়ে করতে চান, আমি বলবো যে এখন শনিটা আপনার চলবে একটু, এখনো আপনার ওই 2027, 2027-এর একদম ওই জানুয়ারি, মোটামুটি জানুয়ারি পর্যন্ত চলবে। আপনি যদি এর মধ্যে যদি বিয়ে করতে চান তাহলে কিন্তু আপনার ওই শনির একটু প্রতিকার করিয়ে নিয়ে একটু বিয়ে করলে ভালো হয়। নাহলে একটু সংসারে যা হয় একটু খিটিমিটি, একটু অশান্তি একটু বেশি হবে। আর সবচেয়ে ভালো আপনার জন্য আমি বলবো যে শুক্রের অন্তর্দশা বিয়েটা করুন, কারণ শুক্র একাধিক চাটে আপনার খুব ভালো ঘরে আছে, ধর্মস্থানে আছে। যেটা বারবার বলি, শুক্র যত ধর্ম ঘরের সাথে কানেকশন থাকবে, শুক্র যদি ম্যারেজের মেন গ্রহ, সেই স্বামী তত ভালো হবে, দাম্পত্য সুখ ভালো হবে, স্বামী ধার্মিক হবে। হ্যাঁ, আপনার কিন্তু একটা, যেটা বারবার বলছি, আপনার কিন্তু একটা লাভ ম্যারেজের একটা যোগ আছে, শুক্র মঙ্গল 5th হাউসে আছে। এবং সাকসেস ঘরে আছে, যেটা খুবই ভালো যোগ শুক্রের। এবং এটা আপনার ইন্টেনশনও কিন্তু একটা লাভ ম্যারেজের দিকে আছে পুরোপুরি, এটা আমরা দেখতে পাচ্ছি। আপনি ওই শুক্রের একটা অন্তর্দশা আসবে, সেই অন্তর্দশা আপনি যদি বিয়েটা করেন সেটা ভালো হবে। আমি জাস্ট শুধু অন্তর্দশার একটু আপনাকে জানিয়ে দিচ্ছি। সেটা কিন্তু 28শে এপ্রিল থেকে পুরোপুরি 1 বছর যোগটা আছে। এই টাইমটা একটু মাথায় রাখবেন, 2028-এর এপ্রিল থেকে 1 বছর। ওই টাইমে বিয়ে করুন, আপনার সবকিছু কিন্তু সবকিছু ঠিকঠাকই ভালোই সবকিছু এগিয়ে যাবে। কারণ সঠিক তিথিকে আমরা কিন্তু যদি সেইভাবে যোগসূত্র হিসেবে যোগ মনে করি, পেরিয়ে গেলে আর কিছু করার থাকে যোগ না থাকে পরে তখন অনেকে অনেকে বলে আমার মেয়ে সুন্দরী বা আমি ধনী, আমার তো বিয়ে হবে না। ওই রুলে জগৎ চলে না, ঠিক আছে? ঠিক। যোগ যতক্ষণ না আসবে, অনেকে বলে যে টাকা বাড়ি গাড়ি থাকলে তবে বিয়ে হবে না, অনেকে তো কিছুই নেই, বিয়ে হয়ে যায়। তো যোগ, আমরা বলি যোগটা আসল, যোগ এলে তখন অনুযায়ী একটা পরিপূর্ণতার মাত্রা যে পৌঁছায় সেটা কিন্তু ভীষণভাবে দরকার। আচ্ছা, এবারে যারা অনুষ্ঠান দেখছেন তাদের জন্য বলছি, বুকিং নাম্বার আরো আরেকবার আপনারা নোট ডাউন করে নেবেন এবং স্ক্রিনে কিন্তু যাচ্ছে, সেখান থেকেও কিন্তু আপনারা সেই অ্যাপ্লিকেশন গুলো দেখে নিতে পাচ্ছেন। 033690289160, 033690289160। এছাড়া চেম্বার অ্যাড্রেস ভাগগুলো 51/A যতীন্দ্র মোহন এভিনিউ, শোভাবাজার, মেট্রো ক্রসিং, কলকাতা 5। এবং পাশাপাশি যারা মনে করছেন যে যোগা আপনাদের শিখতে হবে, যোগ ব্যায়ামের মাধ্যম দিয়ে আপনারা নিজেদেরকে একটুখানি অন্যরকম ভাবে রূপান্তরিত করতে চাইছেন, তাহলে অবশ্যই কিন্তু এই যোগের ব্যাপারে একটু এক লাইন বলছি। জ্যোতিষের যেহেতু কিছু কিছু কানেকশন থাকে খুব জটিল, মানে একটা শারীরিক কোনো ব্যাধি থাকলে, দুরারোগ্য ব্যাধি কোন অঙ্গে হবে এটা কিন্তু জন্মকুণ্ডলী থেকে ইজিলি জানা যায়। ঠিক। তা কিছু কিছু ক্ষেত্রে কানেকশন দেখে আমরা বুঝি যে কত পার্সেন্ট এটা সারানো যাবে। যেমন আগেও বলেছি যে ডাক্তার দেখে যেমন বোঝে যে এই রোগটা কতটা খারাপ আছে, ডাক্তার বোঝে যে এটা কত পার্সেন্ট সারানো যেতে পারে, সেরকম জন্মকুণ্ডলী দেখে আমরা বুঝি কানেকশন গুলো কিরকম আছে, কতটা এটা সারানো যাবে। দুরারোগ্য ব্যাধির ক্ষেত্রে বা খুব জটিল ক্রিটিক্যাল সমস্যার ক্ষেত্রে আমরা বলি যে, আমি বলি যে যোগার সাথে সাথে যদি আগে মানে জ্যোতিষে দিয়ে যতটা আগে সাপ্রেস করে দেওয়া যায় জিনিসটা, যাতে সেটা না বাড়ে, জিনিসটা যাতে জিনিসটা না বাড়ে। তা যে অঙ্গগুলো রোগ হওয়ার দিন দিন ওটা বাড়ে, তো ওটা আগে সাপ্রেস করে দিয়ে তার সাথে যদি যোগাসন করেন খুব 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 ভালো আমরা ফলটা পাই। অবশ্যই তাই। অনলাইন অফলাইন দুটো ব্যবস্থায় কিন্তু আপনাদের জন্য সুব্যবস্থা হিসেবে কিন্তু রয়েছে। যারা আপনারা চেম্বার অ্যাড্রেসে আসতে চাইবেন তারা বুকিং করে আসবেন, যারা অনলাইনে সুযোগ নিতে চাইছেন তাদের জন্য কিন্তু সেই বুকিং নাম্বারে জানিয়ে দিতে হবে। আচ্ছা, পরের চিঠিতে আমরা চলে যাই। নন্দিনী মাইতি লিখেছেন, জয় গুরু। গুরুজি, আমার ভাইকে এক তান্ত্রিক কালা জাদু করেছে, অনুগ্রহ করে এখান থেকে বাঁচার উপায় বলুন। এটা অনেক মানে আমার ক্ষেত্রে, মানে আমার এক স্কুলের বন্ধুর ক্ষেত্রে এটা হয়েছে, ঠিক আছে? তা যখন এগুলো কাউকে বলবে, এগুলো তো কাউকে তো বলতে পারে না, বললে লোকে বলবে এগুলো মানিস এগুলো সব ইয়ে, ঠিক আছে? কিন্তু যারা সেই জানে। আমার মনে আছে যে আমার স্কুলের বন্ধুর ক্ষেত্রে হয়েছে, সে অনেকদিন আমাকে বলতো। তারপরে একটা আধ্যাত্মিক সংস্থার সে সম্পর্কে আমার এক দাদা হয়, সেও একদিন আমার কাছে এসে বললো যে আমি মিদনাপুরে থাকি, আমার এক ভাই বিএসসি পাস ছেলে, কিন্তু কি সে বলে যে একটা মন্ত্র নাকি নাকের মধ্যে দিয়ে ঢুকে যাচ্ছে, তখন সে পুরোপুরি তার আর কোনো সেন্স থাকে না। তারপরে আবার যখন মন্ত্রটা বেরিয়ে যায় তখন আবার সে নর্মাল, কে যেন ওকে একটা বাইরের একটা শক্তি তাকে যেন একটা কন্ট্রোল করছে। এই জিনিসগুলো অনেক ক্ষেত্রে হয়, যার হয় সে জানে। এর কারণটা আমরা জ্যোতিষ যখন দেখি, চার্ট দেখি, এর কারণটা আমরা জানতে পারি। যেটা আমরা বলেছি হিপনোটাইজ বলি বা কালা জাদু যাই বলি, ঠিক আছে, বা যে নামই আমরা এটা বলি। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা কি না, আমরা দেখি লগ্নটা, তাদের দেখি লগ্ন কিন্তু উইক থাকে, বডি উইক থাকলে তাদের উপরই এইটা পুরোপুরি হিপনোটাইজ ব্যাপারটা তাড়াতাড়ি। অবশ্যই ওই বডিটা, বারবার বলি যে বডিটা সিকিউর কিনা। এর সাথে সাথে কিছু যদি আধ্যাত্মিক কিছু প্রিকশন যদি নেওয়া যায়, তাহলে কিন্তু ইজিলি এই সমস্যাগুলো চলে যায়। এতে কি হবে, যারা যে তান্ত্রিক হোক বা যেই হোক, যদি এটা কোনো তার উপর যদি কোনো প্রয়োগ করে, এটা কি হয় না, সেই যারা এই কর্মটার সাথে ইনভলভ তারা সমূলে পুরোপুরি বিনষ্ট হয়।
ঠিক আছে? ঠিক। এই আধ্যাত্মিক প্লাস এই জ্যোতিষের সমন্বয়, এটা কিন্তু আমাদের সমস্যাটাকে পুরোপুরি দূর করতে হবে। অবশ্যই তাই, হ্যাপিনেস স্যাডনেস সবটুকুই থাকবে, সেই সমস্ত কিছু নিয়েই চলতে হয়। কিন্তু যখন ওই যে আমি বারবার বলি লাইট ফেস আর ডার্ক ফেজের মতন কিন্তু জীবনটা আমাদের একটা অন্যরকম আওতায় নিয়ে যায়, তখনই কিন্তু প্রয়োজন কোনো একজন বিজ্ঞ অ্যাস্ট্রোলজার কাছে আমরা পৌঁছাবো, যিনি দিকপাল ব্যক্তিত্ব আমাদের সঙ্গে রয়েছেন, এবং তার যে প্রত্যেকটি উত্তর সেটা কতটা যে সঠিক মাত্রায় নিয়ে আসে তার জন্য কিন্তু আমরা অপেক্ষায় থাকি। আমরা পরের প্রশ্নে চলে যাব। হরিদাস মণ্ডল বলছেন, জয়গুরু, গুরুজি আমার দণ্ডবোধ প্রণাম নেবেন, আমি জানতে চাই ভক্ত এবং জ্ঞানীর মধ্যে পার্থক্যটা কি? ওনাকে প্রথমে আগে প্রণাম জানাই, যেহেতু একটা আধ্যাত্মিক প্রশ্ন করেছে। আর আধ্যাত্মিক প্রশ্ন আমি সবচেয়ে বেশি ভালোবাসি, ঠিক আছে? কারণ আধ্যাত্মিক প্রশ্ন বলার মাধ্যমে আমরা ঈশ্বরের কথা বলি, গীতার কথা একটু বলার সুযোগ পাই। মেন হচ্ছে ভক্ত এবং জ্ঞানীর মধ্যে পার্থক্য, তাই তো? মেন হচ্ছে আমরা বিভিন্ন পথ জানি যে জ্ঞান যোগ, ভক্তি যোগ, কর্মযোগ, এগুলো সবকিছু আধারের উপর ডিপেন্ড করে। তো ভক্তি মানে হচ্ছে দ্বৈত ভাব, দ্বৈত ভাব, ভগবান আর আমি দুটো আছে। আমি দাস তুমি স্বামী, এই ভাব নিয়ে উপাসনা করা। আর জ্ঞানযোগ মানে হচ্ছে অহম ব্রহ্মাস্মি, আমি সেই। তা যেটা যেটা রামকৃষ্ণদেব কথামৃত বলছে, যে প্রথমেই আমরা যদি বলি যে ঈশ্বরকে যদি বলি ওই সিটটা আমার, তখন ঈশ্বরের সাথে আমাদের ক্লাস লাগবে। হ্যাঁ, একটা যুদ্ধ করতে হবে, যুদ্ধে যে জিনিস তারপরে। সুতরাং কিন্তু যদি আমরা কিছুদিন যদি ঈশ্বরের সেবা করি, তারপর যদি ঈশ্বর যেছে সেই সেবা সন্তুষ্ট হয়ে সিটটা ছেড়ে দেয়, সেটা সিটটা এটা এই পথটা আরো ভালো। এটা হচ্ছে ভক্তিযোগ, যে আমরা সেবা তার শরণাগত হলাম, তার সেবা করলাম, সে আমার সিটটা ছেড়ে, এটা হচ্ছে ভক্তি, দ্বৈত ভাব। কিন্তু শুদ্ধ ভক্তি, শুদ্ধ জ্ঞান একই ভক্তি যোগের মাধ্যমে ওই জ্ঞান যোগ ইজিলি লাভ করা যায়। শুধু যদি জ্ঞান যোগের আশ্রয় নিই, যেটা রামকৃষ্ণদেবের বাক্য, কলিযুগে শুধু যদি জ্ঞান যোগ আমরা নিই, আশ্রয় নিই, এটা হচ্ছে শুষ্ক বুদ্ধি। আমরা যদি ইয়েকেও দেখি, যে শিবকেও যদি দেখি, যে রাম রাম করছে, আবার আত্মা চিন্তায় যুক্ত আছে, নিজের স্বরূপ চিন্তা, দুটো যোগ সাইমালটেনিয়াসলি অ্যাপ্লাই করছে, মানে একসাথে যুগপথ কিনা রাম রাম করছে, ওটা ভক্তি যোগ। তার সঙ্গে আবার জ্ঞান যোগ, আমি শুদ্ধ আত্মা, এই চিন্তা করছে। এতে কি হয় না, কারণ যখন সে জ্ঞানী হয়ে যায় না, তখন সে জানে যে জ্ঞানটা আমাকে ঈশ্বর দিল, জন্য তাকেই প্রায় মানে তাকে উপরে রাখে, মানে ভক্তি এবং জ্ঞান দুটোকেই সমানভাবে চলে। সেটাই কিন্তু একটা নিগুড় সেটা শক্তি কেন হিসেবে না, মনে করি কেন জানে, সে জানে মায়াটা তার হাতে আছে, সে যখন তখন আমাকে মায়ের মধ্যে ফেলে দিয়ে সম্পূর্ণ আবার ডাউন করে দিতে পারে। জন্য তাকেও মানে ভক্ত, মানে জ্ঞানী, বড় বড় জ্ঞানী, আমরা জানি সুখদেবের মতো জ্ঞানী হোক, যে আত্মানন্দের বিভোর থাকে, সে কিন্তু এই ভাগবত মহাপুরাণ, যেটা ভক্তির মেন যেটা পদ, সেই ভাগবত মহাপুরাণ অনর্গল গেয়ে গেয়ে বেড়ায়। কেননা তার বাবা ব্যাসদেব বলে দিয়েছে, এই 18,000 শ্লোক সবসময় কণ্ঠস্থ করে রাখবি। তা সে কিন্তু, এবং সেই সুখদেবের মতো জ্ঞানী লোক, সেও বলেছিল আমি হতে চাই কি না ব্রজের সেই রাস্তা, মানে যে রাস্তা দিয়ে সেই ব্রজের গোপীরা যে রাস্তা দিয়ে হেঁটে গেছিল, সেখানে একটা তৃণ হয়ে জন্মাতেছে। এই হচ্ছে ভক্তিমার। তা দুটোই সেই একই পথ। কিন্তু কি হয়, কিছুটা যখন কেউ ভক্তি মার্গে যায়, ভক্তি মার্গে তাড়াতাড়ি জ্ঞান যোগ, আমি অহম ব্রহ্মাস্মি, এটা খুব তাড়াতাড়ি ভগবান সন্তুষ্ট, খুব তাড়াতাড়ি মায়া সরিয়ে দেয়। নাহলে অনেক টাইম লাগবে যদি শুধু কেউ জ্ঞান যোগের আশ্রয় নেয়। এখন একটু সংক্ষেপে বললাম, এটা অনেক বড় টপিক, পরে কখনো হলে আর একটু বড় করে বলবো। অবশ্যই তাই, ভক্তির সঙ্গে যে একটা আলাদা শক্তি আমাদের জীবনে থাকে, সেটাই বোধহয় আমাদেরকে ভীষণভাবে একটা অন্যরকম করে চলার পথকে মসৃণ করে থাকে। তো এই যে চলার পথকে মসৃণ করে, সেইভাবেই কিন্তু আপনিও আমাদের সঙ্গে সেই পথকে অনুসরণ করে দেওয়ার চেষ্টা করছেন। এই বিষয়টি কেন, মানে কিভাবে মনে হয় যে আপনার পথ আমরা অনুসরণ করছি এবং সেখান থেকে সঠিক মাত্রা পাবো? ভক্তির সঙ্গে শক্তির যখন একটা নিগুড় বিচার শক্তি থাকে। ভক্তি দেখুন, একটু আরেকবার একটু বলুন, একটু প্রশ্নটা। ভক্তির সঙ্গে শক্তি যখন মিলেমিশে একটা অন্যরকম ভাবে একটা আড়ম্বরতা নিয়ে আসে আমাদের জীবনে। দেখুন, ভক্তি হচ্ছে আপনাকে, যেটা কলিযুগে ভক্তি, যেটা রামকৃষ্ণ দেব আমাদের বলেছে, কলিযুগে ভক্তি হচ্ছে সার, ঠিক আছে? কিন্তু ভক্তি করতে গেলে আমাদের কি করতে হবে না, আমাদের জব, কলিযুগ হচ্ছে জব। কারণ কলিযুগে মানে মানে সদা জব করলে তবেই ভক্তি আসবে, না হলে ভক্তি আসে না। মানে সদা সর্বদা জব করলে ভক্তি অটোমেটিক্যালি আমাদের মধ্যে নিত্য পুরোপুরি খেলা করবে। অবশ্যই তাই, বহু রকমের প্রশ্নের উত্তর খুঁজে পেলাম। আশা করি আপনাদের খুব ভালো লাগলো আমাদের এই অনুষ্ঠান। ধন্যবাদ জানাচ্ছি দাদাকে সময় যাবার জন্য, ধন্যবাদ জানাচ্ছি আপনারা সবাইকে। ভালো থাকুন। ছিলাম অমৃতা, নমস্কার। দূর আর দূরে নেই, অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ সৃষ্টি টেলিভিশন এখন উপলব্ধ